সে বৎসর যখন ভীষণ মূর্তি প্লেগ দৈত্য এক হস্তে মৃত্যু অপর হস্তে কোয়ারান্টাইন ভীতি লইয়া কলিকাতায় পদার্পণ করিল এবং সন্ত্রস্ত নগরবাসী প্রাণ ও মান লইয়া সুদূর পল্লীর উদ্দেশ্যে ব্যস্তভাবে পলায়ন করিতে লাগিল, সেই সময় সুশীল কুমার তাহার পরিবারবর্গ লইয়া দীর্ঘকালের কলিকাতা বাস ত্যাগ করিয়া কমলদহের পল্লী বাসভূমিতে যাইয়া আশ্রয় গ্রহণ করিল। ক্ষুদ্র গ্রাম জমিদার বাবুর আগমনে সরগরম হইয়া উঠিল। জমিদার বাবু কখনো কলিকাতা ত্যাগ করিয়া আসিতে সম্মত হইত না বলিয়া বৃদ্ধ নায়েব ভজহরি জমিদারি কার্যে শৃঙ্খলা সম্বন্ধে নানাবিধ অনুযোগ করিত। এক্ষণে তরুণ প্রভুকে স্বগ্রামে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার হৃদয় হর্ষে পরিপূর্ণ হইয়া উঠিল। পল্লীগ্রামের নিরীহ বালকের দল যখন দেখিল যে তাহাদের জমিদার বাবু তাহাদেরই মতো হস্তপদ বিশিষ্ট মানব, কেবল তাহার নয়ন যুগলের সম্মুখে একজোড়া কাঁচের পর্দা মাত্র অতিরিক্ত ভাবে বর্তমান, তখন তাহাদের অস্থির হৃদয় কতকটা শান্ত ভাব ধারণ করিল। এইরূপে জমিদার বাবুর গ্রামে শুভাগমন ব্যাপারটি যে সকল আনন্দ কৌতূহল আগ্রহ প্রভৃতি সৃষ্টি করিয়াছিল, সেগুলি সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হইবার পূর্বেই সুশীল কুমার এমন একটি কার্যে আপনাকে নিয়োজিত করিল যে সাধারণে বাহিরে না হোক অন্তরের মধ্যে কিছুতেই তাহার সুশিক্ষা দয়া দাক্ষিণ্য প্রভৃতির অনুমোদন করিতে পারিল না। কমলদহে আসিবার কিছুদিন পরে সুশীল কুমারের পত্নী সুকুমারী একদিন স্বামীকে কহিল, এমন জায়গা ছেড়ে কলকাতা যেতে আমার একটুও ইচ্ছে করে না বাপু। কেমন খোলা নির্জন জায়গায়, গাড়ির ঘরঘরানি নেই, কোনো অশান্তি নেই। সুশীল কহিল, তোমার একখানা কাব্য লেখা দরকার হয়ে পড়েছে সুকু। সুকুমারী কহিল, না সত্যি, ঠাট্টা নয়, আমি এখানেই থাকবো, কলকাতায় যেতে হয় তুমি যে। সুশীল কহিল, কিরকম হলো কথাটা? সুকুমারী কহিল, তা না তো কি, তুমি তো আর তোমার সঙ্গীত সমাজ কি বন্ধু বান্ধব এসব ছেড়ে এখানে থাকতে পারবে না। বিশেষে অজগর বিজন বন, ঝিঝি ডাকছে, শিয়াল ডাকছে। সুশীল কুমার সুকুমারীর কপলে মৃদু করাঘাত করিয়া কহিল, মরি মরি, এমন না হলে আমার প্রিয়তমা সহধর্মিনী তুমি কলকাতায় প্লেগ, পাওনাদার, ধুলো আর চিমনির ধোঁয়ার মধ্যে না পাঠিয়ে আমাকে কেন দ্বীপান্তরে পাঠাও না? সুকুমারী মৃদু হাসিয়া কহিল, কেন, কথাটা কি আমার অন্যায় হয়েছে? নিষ্ঠুরা নারী, আমি পাড়া গাঁ শহর অত শত বুঝি না। তোমার মুখখানি দেখতে পেলে সব ঠাঁই আমার পক্ষে স্বর্গ সমান বলিয়া সুশীল সাদরে পত্নীর কোমল অধরে চুম্বন করিল। কমলদহে স্থায়ীভাবে বাস করিতে হইলে বাটির যেখানে যেরূপ সংস্কার আবশ্যক, স্বামী স্ত্রীতে মিলিয়া সেই দিনই তাহার পরামর্শ করিতে বসিল। ইহার 2-3 দিন পরে বাড়ি মিস্ত্রির কোলাহলে পূর্ণ হইয়া উঠিল। জীর্ণ আস্তাবলের সংস্কার হইতে লাগিল। খড়খড়ি ঝিলমিলিতে রং পড়িল। লোহিত মৎস্য রক্ষার জন্য সুদৃশ্য ফোয়ারা রচনা, গেটের পথে কাঁকড় ফেলা এবং গাড়ি বারান্দার থামগুলির অন্তরালে নানাবিধ রঙিন বিলাতি ফুলের গাছ বসানো প্রভৃতি বিবিধ ব্যাপারে সংস্কার ও সজ্জার ধুম পড়িয়া গেল। সুশীল কুমারের সুবৃহৎ অট্টালিকার পিছনে তাহাদের একখানি ছোট বাগান ছিল। তাহার পশ্চাতে জনৈক দরিদ্র গৃহস্থের জীর্ণ বাটির পরে তাহাদের আর একখানি যে বড় বাগান ছিল। একদিন সেখান হইতে ফিরিয়া সুশীল সুকুমারীকে কহিল, একটা মতলব আমার মাথায় এসেছে সুকু। কি? এই খিড়কির ছোট বাগানখানার সঙ্গে ওদিককার বড় বাগানটা মিলিয়ে দেওয়া যাক। চারিধারে উঁচু পাঁচিল তুলে ঘিরে মধ্যে বেশ একটি মাঝারি রকমের দিঘি কাটানো যাবে। একখানা জলি বোট আনাবো আর দিঘির মধ্যে পাথর দিয়ে একটা ছোট পাহাড় তৈরি করাবো। কি বলো? আঁচলের খুঁট দিয়া ললাটের ঘর্ম মুছিয়া সুকুমারী কহিল, কিন্তু মাঝের ওই ভাঙা বাড়িটা তাহলে কি হবে? কেন, ওটা কিনে ফেলবো। আর ওরা যদি না বেচে? না, বেচবে না। টাকা দেব, বেচবে না কেন? তাহলে বেশ হয়। কিন্তু উদ্যানের পরিসর বৃদ্ধির প্রস্তাবটি উভয়ের অনুমোদিত হইলে সুশীল কুমার ভজহরিকে সমস্ত খুলিয়া বলিল। এই প্রস্তাব ভজহরির নিকট নিতান্ত সঙ্গত বলিয়াই মনে হইল।
তখন একদিন জমিদার বাটিতে সেই জীর্ণ বাটির অধিকারীর তলব পড়িল। সুশীলের প্রতিবেশী মহেন্দ্রনাথ মিত্র কমলদহের উপকণ্ঠে এক পাটের কলে কাজ করিত। বেতন মাসে 30 টাকা। সংসারে স্ত্রী ও সপ্তম বর্ষীয়া একটি কন্যা ভিন্ন আর কেহ ছিল না। সুতরাং ওই অল্প আয়ে বিনা আড়ম্বরে এবং বিনা ক্লেশে তাহার সংসার যাত্রা নির্বাহ হইত। মহেন্দ্রনাথের একটি গুরুতর দোষ ছিল যে সে কাহারও সহিত বড় একটা মিশিতে পারিত না। লৌকিকতারও সে বড় একটা ধার ধারিত না, এবং গৃহের বাহিরে সমাজের সম্মুখে আপনাকে প্রকাশ করিতে তাহার সাহসে কুলাইত না। কেমন একটা এলোমেলো খাপছাড়া প্রকৃতি তাহার হৃদয়টাকে এমনভাবে গড়িয়া তুলিয়াছিল যে সে তাহার অমূল্য সময়ের কিয়দংশ পাটের কলে অতিবাহিত করিয়া অবশিষ্টটুকু গৃহদুর্গে পত্নী ও কন্যার সহিত লীলাচ্ছলে কাটাইয়া দিত। ইহাতে পল্লীর চক্ষে কোনো কুৎসিত নিশাচর পক্ষীর সহিত উপমিত হইলেও সে দুঃখিত হইত না। কুর্ম নামক জীবটি যেমন বাহিরে আপনার মাথাটা ক্ষণকালের জন্য নাড়িয়া চাড়িয়া নিতান্ত সহজ পরিতৃপ্তির সহিত পৃষ্ঠস্থ কঠিন আবরণের মধ্যে আপনাকে প্রচ্ছন্ন রাখে, তেমনি মহেন্দ্রনাথ বাহিরে কর্মস্থলে কিয়ৎক্ষণের জন্য হাত পা নাড়িয়া আপনার গৃহাবরণের মধ্যে ফিরিয়া পরিপূর্ণ শান্তি অনুভব করিত। পাড়ার লোকে এই নিঃসম্পর্ক ও নির্ঝঞ্ঝাট মানুষটির প্রতি যেটুকু স্নেহ বা সহানুভূতি দেখাইত, সেটুকু শুধু তাহার স্বর্গীয় পিতার স্মৃতির প্রতি লক্ষ্য রাখিয়া। নচেত মহেন্দ্রনাথ কখনো পল্লীকে এমন অবসর দান করে নাই যাহাতে পল্লীর সহিত তাহার হৃদয়ের সম্পর্ক বেশ ঘনিষ্ঠভাবে বর্ধিত হইতে পারে। মহেন্দ্রনাথ যখন সন্দিগ্ধ হৃদয়ে ভজহরির সহিত জমিদারের নবসজ্জিত বৈঠকখানা ঘরে পদার্পণ করিল, তখন সুশীল কুমার হারমোনিয়ামে একটা গদ বাজাইতেছিল। ভজহরি কহিল, মহেন্দ্রবাবু এসেছেন। বেহাগের অন্তরাটা অসমাপ্ত রাখিয়া সুশীল কহিল, বসুন, আপনার সঙ্গে আমার বিশেষ কথা আছে। বিস্মিতভাবে মহেন্দ্র কহিল, আমার সঙ্গে বিশেষ কথা? কি বলুন? তখন সুশীল আপনার অভিপ্রায় ব্যক্ত করিল। উদ্যান বর্ধন কল্পে মহেন্দ্রনাথের জীর্ণ বাটিটি সে ন্যায্যাধিক মূল্যে ক্রয় করিতে চাহে, এবং বাড়িটি কতগুলি মুদ্রার বিনিময়ে মহেন্দ্রনাথ হস্তান্তরিত করিতে পারে তাহা জানিবার জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করিতে ভুলিল না। বিস্মিতভাবে মহেন্দ্র কহিল, কত টাকা চাই? কিন্তু বাড়ি তো আমি বিক্রি করছি না। সুশীল কহিল, আপনার ন্যায্য দামের চেয়ে বেশি পাচ্ছেন, তবু বেচবেন না? মহেন্দ্র করজোড়ে কহিল, আমাকে মাফ করবেন, ভিটে আমি ছাড়তে পারবো না। ভজহরি কহিল, এমন পাগলও তো দেখিনি মশাই। বাবু কিনতে চাচ্ছেন, ওই দুটো বাগান এক করে ফেলা হবে কিনা, মধ্যে আপনার বাড়িটা থাকলে কি করে তা হয় বলুন? এই সাদা কথাটা আর বুঝতে পারছেন না মহেন্দ্রবাবু? মহেন্দ্র কহিল, ক্ষমা করুন মশাই, আমি বেশ বুঝেছি। আপনাদের একখানা বাগানের জন্য আপনারা আমাকে ভিটে ছাড়া করতে চান, এই তো? সুশীল কহিল, তাছাড়া দেখুন, অন্যত্র আপনি ওর চেয়ে ঢের ভালো জমি পাবেন। আমার লোকই সে জায়গা খুঁজে দেবে। এটার জন্য বেশ মোটা রকম টাকা না হয় নিন। মহেন্দ্রনাথ সুশীলের মুখের দিকে চাহিয়া গাঢ় স্বরে কহিল, আমি এত দূর লক্ষ্মী ছাড়া হইনি যে সামান্য কটা টাকার লোভে পিতৃ পিতামহের বাস্তু ভিটে ত্যাগ করব। ও বাড়িটুকু আমার প্রাণ, টাকার লোভ দেখিয়ে ওটুকু কেড়ে নেবেন না। সুশীল কুমার এই পাড়া গিয়ে লোকটার প্রেজুডিস ও নির্বুদ্ধিতা দেখিয়া বিরক্ত হইয়া উঠিতেছিল। মহেন্দ্রকে বিদায় দিয়া সে ভজহরিকে কহিল, লোকটা কি এক গুঁয়ে, কিন্তু ও জায়গাটা আমার চাই। এত টাকা দিচ্ছি, তবু দেবে না? ভজহরি কহিল, ভারী জোর করে কথাগুলো বলে গেল। তা খোকা বাবু, অত ভালো মানুষই করলে তো চলবে না, ওকে ভয় দেখাতে হবে। জমিটা বাগান দুখানার মাঝে পড়ে ভারী অসুবিধা হয়েছে। স্বর্গীয় কর্তা ওটা একবার কিনতে চেয়েছিলেন, কিন্তু পাননি। সুশীল বিরক্ত ভাবে কহিল, বললুম ঢের ভালো জায়গা আছে, পছন্দ করে বাড়ি তৈরি করো, তা শুনবে না? ভজহরি কহিল, নির্বোধ আর কাকে বলে? ওই তো ভাঙা বাড়ি, ওর দাম কি? তবু যে কটাকা পাস বাপু, তাই তোর লাভ।
সুশীল কহিল, কিন্তু ও জমিটা না হলেই নয়। যখন এখানে বাস করছি তখন মানুষের মতো একটু ভালো করে তো থাকতে হবে। বাগানটা না হলে বাড়িখানা একটু মানাচ্ছে না। ভজহরি মৃদু কণ্ঠে কহিল, একটা উপায় আছে। কি? একান্ত না রাজি হয়তো আমি একটা খত খাড়া করছি, সেই খতের টাকার দাবি দিয়ে নালিশ করে দেওয়া যাক, সমনটা চেপে সহজেই বিক্রি করে নেব। সুশীল প্রবলভাবে ঘাড় নাড়িয়া কহিল, না না, অধর্ম করাটা ঠিক নয়। হাত নাড়িয়া ভজহরি কহিল, এ আর অধর্ম কি? আপনি তো ওদের বাড়ির দামের জন্য টাকা ধরে দিচ্ছেন, এতে আর দোষ কি? স্বর্গীয় কর্তার আমলে এরকম করে কত একগুঁয়ে প্রজাকে জমি থেকে তুলে দিয়েছি। এরকম না করলে কি জমিদারি কাজকর্ম চলে? সে রাত্রে ভজহরির কথা সুশীল যতই ভাবিয়া দেখিল, ততই যেন কাজটা ক্রমশ তাহার নিকট হালকা বলিয়া মনে হইতে লাগিল। ইহাতে আর দোষ কি? পাপই বা কোথা? একটু সরল নীতি লঙ্ঘন করিতে হয় বটে, কিন্তু একটা লোকের অন্ধ কুসংস্কার ছিন্ন করিতে এ রীতি অবলম্বন করা ন্যায়ের চক্ষেও কালিমা বর্জিত। বিশেষ সাধারণ লোকের পক্ষে যে আচরণটা পাপ, রাজা বা জমিদারের পক্ষে তাহা পাপ হইতে পারে না, সেটা পলিসি মাত্র। একদিন প্রভাতে মহেন্দ্রনাথ শুনিল, যদি সে ভালো কথায় দাম লইয়া বাড়ি ছাড়িয়া না দেয় তো তাহার নামে পাওনা টাকা আদায়ের নালিশ রুজু হইবে। বেচারা স্তম্ভিতভাবে বাড়ির মধ্যে আসিয়া পত্নী মনোরমাকে সমস্ত কথা খুলিয়া বলিল। মনোরমা দন্ত দ্বারা রসনা চাপিয়া কহিল, ও মা, বলো কি? তা কখনো হতে পারে? সত্যি কি এমন কলি হয়েছে? মহেন্দ্রনাথ কহিল, ওরা যে বড় লোক মনু, ওদের সঙ্গে ঝগড়া করে কি আমি এখানে টিকতে পারবো? মনোরমা কহিল, সে কথা ঠিক, তবে কাজ নেই বাবু এসব গোলমালে। বাড়িখানা না হয় ছেড়েই দাও। দেখো দেখি, কদিন ভেবে ভেবে তোমার রং যেন কালি হয়ে গেছে। সময়ে নাওয়া নেই, খাওয়া নেই, কেবলই তো ভাবছ। মহেন্দ্রনাথ কহিল, তাও হবে না মনু, বাড়ি আমি ছাড়তে পারবো না। বড় লোকের শখের জন্য আজ বাড়ি ছাড়বো, তারপর কাল আবার সে কি ছাড়তে বলবে তা কে জানে। মনোরমা কহিল, তোমার যেমন কথা। মহেন্দ্র কহিল, না মনু, তুমি আমাকে ভরসা দাও, তুমি বাড়ি ছাড়বার পরামর্শ দিও না। বলো কি, ওরা মিছিমিছি নালিশ করে বাড়ি কেড়ে নেবে? অমনি নিলেই হলো, মগের মুল্লুক তো নয়। ধর্ম না থাকে আইনও কি একেবারে নেই? তাও বুঝি, কিন্তু আইন তো বড়লোকের হাতে খেলার পুতুল মাত্র। আর বড়লোক যখন গরিবের উপর অত্যাচার করে তখন ধর্মও সব সহ্য করেন। মহেন্দ্র চক্ষু হইতে 2 বিন্দু জল গড়াইয়া পড়িল। ও কি, কাঁদছ তুমি? ছি, কেঁদো না বলিয়া মনোরমা তাড়াতাড়ি অঞ্চল দিয়া মহেন্দ্রর অশ্রু মুছাইয়া দিল। তাহারও চোখে জল আসিয়াছিল। সে তাহার সম্বরণ করিবার জন্য জানালার ধারে গিয়া দাঁড়াইল। বৃদ্ধ সুদক্ষ কর্মচারীর সাহায্যে যাহা হইয়া থাকে, এ স্থলেও ঠিক সেই রূপ হইল। নির্দোষ মহেন্দ্রনাথের বিরুদ্ধে পুরানো খতের দাবি দিয়া সিভিল কোর্টে নালিশ রুজু হইল এবং উকিল মোক্তারের হস্তচালনা ও বক্তৃতার মহিমায় জমিদার পক্ষ অনায়াসেই মহেন্দ্রের বিরুদ্ধে ডিক্রি পাইল। মোকদ্দমা ভীরু মহেন্দ্রনাথ ছানি বা আপিল দরখাস্তের হাঙ্গামার মধ্যে না গিয়া সুশীল কুমারের নিকট হইতে করজোড়ে 1 মাসের জন্য শুধু সময় ভিক্ষা চাহিল। ম্যাকিন্টস বর্ণের প্ল্যান আসিতেও তো সময় লাগিবে। সুতরাং সুশীল কুমার মহেন্দ্রনাথের এ অশ্রুময় আবেদনটুকু অগ্রাহ্য করিল। সে রাত্রে মনোরমার নিকট মহেন্দ্রনাথ কিছুতেই আপনার অন্তর্বেদনা লুকাইতে পারিল না, এবং মনোরমাও এমন একটি কথা খুঁজিয়া পাইল না যাহা দ্বারা সে স্বামীকে সান্ত্বনা প্রদান করে। দুঃখে শোকে তাহার হৃদয়ও আজ একান্ত অভিভূত হইয়া পড়িয়াছিল। তাহার নারী হৃদয়ের সরল ধর্মবিশ্বাসের উপর আজ যে নির্মম আঘাত লাগিয়াছে, তাহাতে তাহার মর্মের সমস্ত বন্ধনগুলি ছিন্ন হইবার উপক্রম করিয়াছে। আজিকার এ ঘটনা তাহার নিকট নিতান্তই স্বপ্ন বলিয়া মনে হইতেছিল।
ইহাও কি সম্ভব হইতে পারে? যাহা একেবারে মিথ্যা তাহা সত্যের ছদ্মবেশ ধারণ করিলেও কি করিয়া যে ধর্মের চোখে এমন ভাবে ধূলি নিক্ষেপ করিতে পারে, মনোরমা তাহা কিছুতেই বুঝিয়া উঠিতে পারিল না। যে সময়টুকুর মধ্যে সুশীল কুমার, ভজহরি প্রভৃতি মিলিয়া মহেন্দ্রনাথের দুর্দশার কারণ হইয়া উঠিতেছিল, সেই সময়টুকুতে বিধাতা পুরুষ তাহার আর একটি গোপন উদ্দেশ্য সাধনের জন্য ক্ষিপ্র হস্ত প্রয়োগ করিতেছিলেন। একদিন অপরাহ্নে সুশীল কুমারের ষষ্ঠ বর্ষীয়া কন্যা বেলা উদ্যানে প্রজাপতির পশ্চাতে ঘুরিবার সময় মহেন্দ্রনাথের বাটির ভাঙা জানালার সম্মুখে একটি ফুটফুটে মেয়েকে পুতুল খেলিতে দেখিয়া ধীরে ধীরে জানালার ধারে আসিয়া দাঁড়াইল। মেয়েটি বেলাকে দেখিয়া বিচলিত না হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কে ভাই? আমি বেলা। তোমরা বুঝি ওই বড় বাড়িতে থাকো? হ্যাঁ। ওইটি বুঝি তোমাদের বাগান? হ্যাঁ। তুমি বাগানে ও কি করছিলে? প্রজাপতি ধরছিলুম, তারপর তোমাকে দেখতে পেলুম। আর একটু নিকটে আসিয়া বেলা কহিল, তুমি ও কি খেলছো? আমাকে নিয়ে খেলবে? খেলবো। তুমি আমাদের বাড়ি আসবে? চারিধারে চাহিয়া বেলা মৃদুস্বরে কহিল, গেলে মা যদি জানতে পারে তাহলে ভাই বকবে, কিন্তু তার চেয়ে তুমি কেন এই বাগানে এসো না? তোমার মা যদি বকেন? মা জানতে পারবে না, মা তো এধারে আসে না কখনো। আচ্ছা, খেলবো। তুমি আমাকে তোমাদের বাগান থেকে ফুল দেবে? বেশ, ফুলগুলি দেব। তোমাকে কি বলে ডাকবো? আমার নাম শুভা, বাবা মা আমাকে টুনু বলে ডাকে। তাহলে ভাই টুনু, রোজ বিকেলে আমরা এখানে একসঙ্গে খেলা করব, কেমন? দুপুরবেলা আমি আসতে পারবো না। শুভা কহিল, কিন্তু তোমরা ভাই বড় মানুষ, আমার সঙ্গে খেলতে এলে তোমার মা যদি বকেন? মাকে তো আমি বলবো না। সেই দিন এই দুইটি বালিকা বিজনে পরস্পরে হৃদয় বিনিময় করিল। মনোরমা ইহা জানিল। শুভাকে সে কহিল, ওদের বাড়িতে যেও না, ওরা বড় মানুষ, যেতে নেই। শুভা মাতার কথা রক্ষা করিয়াছিল। ইচ্ছা থাকিলেও সে কোনো দিন বেলাদের বাড়ি যাইতে চাহে নাই। বেলাও সাহস করিত না। সে কিন্তু দুই একবার গোপনে শুভার মার হাতে খাবার খাইয়া গিয়াছে। শুভার মার আদরই বা কত, কিন্তু শুভাদের বাড়ি বেশি যাইতে তাহার বড় একটা সাহস হইত না। মা যদি জানিতে পারে, তাহা হইলে বাগানে সে আর আসিতে পাইবে না, শুভার সঙ্গে খেলিতে তো পাইবেই না। এইরূপে যখন দুইটি পরিবারের মধ্যে একটা নিষ্ঠুর সম্পর্ক ঘনীভূত হইয়া উঠিতেছিল, সেই সময় এই বালিকা দুইটি সমস্ত দেশ হিংসা হইতে পৃথক থাকিয়া পরস্পরকে অতিরিক্তভাবে ভালোবাসিয়া ফেলিল। এ জগতে শুভ্র শিশু হৃদয়ের অকৃত্রিম অনুরাগ, সে কি অন্ধ ও গভীর। স্বগৃহে বাস করিবার জন্য মহেন্দ্রনাথ সুশীল কুমারের নিকট হইতে 1 মাসের জন্য যে সময়টুকু ভিক্ষা পাইয়াছিল, তাহা পূর্ণ হইতে আর 2 দিন মাত্র বিলম্ব আছে। চলিয়া যাইবে বলিয়া বেলার ছেলের সহিত আপনার কন্যাটির বিবাহ দিবার জন্য শুভা ব্যস্ত হইয়া পড়িল। সেদিন দ্বিপ্রহরে সুশীল ও সুকুমারী যখন সংস্কৃত গৃহপ্রাচীরের নূতন ছবি খাটাইতে ব্যস্ত ছিল, সেই অবসরটুকুর অন্তরালে বেলা একটি আঙুরের বাক্স লইয়া মহেন্দ্রর জীর্ণ বাটির জানালার ধারে আসিয়া ডাকিল, টুনু। টুনু বাগানে আসিল। এই দেখ ভাই, গায়ে হলুদ এনেছি বলিয়া বেলা আঙুরের বাক্স খুলিয়া জরির কাপড়, ওড়না, পুঁথির মালা প্রভৃতি বাহির করিল। শুভা কহিল, আমি ভাই মাকে সব বলেছিলুম, মা বেশ পুঁথির গয়না তৈরি করতে পারে। খান 5-6 পুঁথির গয়না আমি দেবো। আর জরির কাপড় কোথায় পাবো বলো? আমার মা তো আর জরির কাপড় পরে না। বলিয়া একটা কাগজের মোড়ক খুলিয়া শুভা পুঁথির গহনা বাহির করিল। বেলা কহিল, বাহ, দিব্যি তো ভাই, এত দিচ্ছ, আবার কি দেবে? তা এগুলি আমি এখন নিয়ে যাই, ভালো করে দেখি গে। পড়তে পড়তে পালিয়ে এসেছি আমি, বাবাতে মাতে ছবি টাঙাচ্ছে। এখনই যদি আবার খোঁজ পড়ে, সন্ধ্যার সময় আমি আসবো।
তুমি ভাই তোমার মাকে তত্ত্ব দেখাও গে। বেলা চলিয়া আসিল। ছবি খাটানো তখন শেষ হইয়াছিল। সুশীল ঘরে ছিল না। ত্রস্তভাবে উপরে উঠিতেই বেলা বারান্দায় একেবারে সুকুমারীর সম্মুখে পড়িল। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করিতে গিয়া তাহার বস্ত্রাভ্যন্তরে কাগজের মোড়কে খসখস শব্দ হইল এবং সুকুমারীরও তৎপ্রতি মনোযোগ আকৃষ্ট হইতে কালো বিলম্ব ঘটিল না। সুকুমারী কহিল, ও কি রে তোর কাপড়ের মধ্যে? সর্বনাশ! বেলার চোখ ছলছল করিয়া উঠিল। সুকুমারী কহিল, কি ও বুকের মধ্যে কি লুকোচ্ছিস? না মা, বলিয়া সভয়ে করুণ দৃষ্টিতে বেলা মাতার প্রতি চাহিল। মাতা কহিল, দেখি। বেলা তখন আর তাহা গোপন রাখা সঙ্গত মনে করিল না। সুকুমারী কহিল, এসব কোথা থেকে পেলি? ঠোঁট ফুলাইয়া অভিমানের সুরে বেলা কহিল, সুকুমারী কহিল, বল, না হলে এখনই সব ফেলে দেব। বেলার মনে রূঢ় আঘাত লাগিল। ভয়ে আত্মদোষ খালনের উদ্দেশ্যে সে কহিল, ওদের বাড়ির মেয়ে যে দিলে। সুকুমারী কহিল, কাদের বাড়ির মেয়ে? ওই যে বাগানের পাশে ওই ভাঙা বাড়ি যাদের। তার সঙ্গে তোর দেখা হলো কি করে? বাগানে গিয়েছিলাম যে আমি। বটে, এই সব করে বেড়াচ্ছ এখানে? ওদের মেয়ের সঙ্গে তোর ভাব হলো কি করে? বেলা কম্পিত স্বরে কহিল, ও যে ভাব করলে। বটে, ও ভাব করলে লাফিয়ে এসে না? দাঁড়া, একে আজ সব বলে দিচ্ছি আমি। বেলা ব্যস্তভাবে কহিল, না মা, বাবাকে বলো না, বাবা তাহলে মারবে। টুনু খুব ভালো মেয়ে মা, সে আমাকে খুব ভালোবাসে। বেলার বড় কষ্ট হইতেছিল। শুভার মা তাহাকে এত ভালোবাসে, আর তাহার মা কি শুভাকে এতটুকু ভালোবাসিতে নেই? সুকুমারী কহিল, এসব কথা বলিস নি কেন আমাকে? তুমি যদি বকো। টনুর মা বলে, আমরা বড় মানুষ, তারা গরিব, আমাদের সঙ্গে তাদের মিশতে নেই। কিন্তু টনু মা বড় মানুষের চেয়েও ভালো। কলকাতার স্কুলের কোনো মেয়ে আমাকে এত ভালোবাসত না। ক্রমে বেলা পুতুলের বিবাহ প্রসঙ্গ মাতার গোচর করিল। সুকুমারী ঈষৎ হাসিয়া কহিল, আচ্ছা দেখি তোর বেয়ান কি গয়না দিয়েছে তার মেয়েকে। আহ, বেলা যেন আকাশের চাঁদ হাতে পাইল। সে তাড়াতাড়ি মাতার সম্মুখে কাগজের মোড়ক খুলিয়া পুঁথির গহনা বাহির করিতে বসিল। সুকুমারী কহিল, তুই কি দিলি? মুখখানা গম্ভীর করিয়া বিনা কহিল, আমি আর কি দেব, সেই জরির কাপড়টুকু দিয়েছি আর ওড়না দিয়েছি। আচ্ছা, তুইও ভালো জিনিস দিস। এখন এই দুপুর রোদে ছোটাছুটি না করে বই নিয়ে আর একটু পর দেখি। বেলা ছুটিয়া কক্ষান্তরে পুস্তক আনিতে গেল। যে কাগজের মোড়কটায় শুভার প্রদত্ত পুঁথির গহনা জড়ানো ছিল, সুকুমারী সেটা তুলিয়া পড়িতে লাগিল। সেটা একখানি পত্রের ছিন্নাংশ। পত্রখানি স্ত্রীলোকের লেখা। যতটুকু পাঠ করা যায় এইরূপ, হলুম, কি আর করবে, সবই অদৃষ্ট। না হলে সুকুমারী এমন হবে কে জানতো বলো? যখন স্কুলে পড়তে তখন তার সঙ্গে মণিমালা পাতিয়েছিলে না? তোমাদের দুজনে কত ভাব ছিল। আজ না হয় কপাল দুঃখে তোমার স্বামী গরিব, আর অদৃষ্ট গুণে সুকুমারীর জমিদারের সঙ্গে বিয়ে হয়েছে। তাই বলে ছেলেবেলাকার ভালোবাসা কি ভাই এমনি করেই ভোলা যায়? বড় মানুষের বউ হয়ে সুকুমারী আজ মণিমালা বলে তোমায় চিনতে না পারো, কিন্তু তাই বলে এমন করে কি পিছনে লেগে ভিটে ছাড়া করতে হয়? আহা, বেচারা মহেন্দ্রবাবু, তার বোধহয় খুবই প্রাণী লেগেছে। তার লাগবে না ভাই? নির্ঝঞ্ঝাট মানুষ, কারো সাথেও নেই পাঁচেও নেই, এরকম করে লাগাটা কি ভালো? যাই হোক, ইনি বললেন তোমরা না হয় দুদিন এখানে বেরিয়ে যাও, তবু মনটা যদি একটু শোধরায়। আমরা তো ভাই জমিদার মানুষ নই, আর আমার সঙ্গে কখনো মণিমালা পাতাওনি। তারপর বরং
অবশিষ্ট অংশ ছিন্ন হইয়া গিয়াছে। পত্রাংশটুকু পাঠ করিয়া সুকুমারীর সুগৌর কপল রক্তিম হইয়া উঠিল। তাহার মানুষ নয়নের সম্মুখে একটা পুরাতন দৃশ্য তাহার সমস্ত নবীনতা লইয়া ফুটিয়া উঠিল। সেই স্কুল ঘর, সেই বাল্য সখীগণের অজস্র ক্রীড়া কৌতুক, সেই তাহার পিতার বাগানে মনোরমা ফুল তুলিতে আসিত, মনোরমার সহিত মণিমালা পাতানো। সেই একদিন সুকুমারীর নূতন সোনার ইয়ারিং হারাইয়া গিয়াছিল। মনোরমা প্রাণপণ অনুসন্ধানে তাহা বাহির করিয়া মাতার তিরস্কার হইতে তাহাকে রক্ষা করে। মনোরমার ছোট বড় সহস্র প্রীতির নিদর্শন একে একে তাহার নয়ন সমক্ষে জাগিয়া উঠিতে লাগিল। তাহার পর একদিন সুশীল কুমারের সহিত মহা সমারোহে তাহার বিবাহ হইল। বিবাহ রাত্রে মনোরমার সে কি আনন্দ! বিবাহের পর সে আর পিত্রালয়ে যাইতে পারিত না। সুতরাং নানা কারণে সে মনোরমার কোনো সন্ধান লইতে পারে নাই। আর আজ সেই বাল্য সখী, সেই শৈশব সুখ দুঃখের চিরসঙ্গিনী মণিমালা এত নিকটে। সেই মণিমালা তাহারই এক দরিদ্র প্রজার স্ত্রী, এবং নিষ্ঠুর বিলাসের জন্য তাহাকে ও তাহার স্বামী কন্যাকে সেই আজ গৃহত্যাগী করাইয়া পথে বসাইতেছে। কি এ নিষ্ঠুরতা! চারিধারের সমস্ত আলো সুকুমারীর চোখে কালো হইয়া গেল। মুক্ত কুন্তল গুচ্ছ সংযত করিয়া বাঁধিয়া তখনই সুকুমারী খিড়কির বাগানে নামিয়া গেল এবং একেবারে মহেন্দ্রনাথের ভাঙা জানালার ধারে উপস্থিত হইল। ঘরের ভিতর মনোরমা তখন কন্যাকে বলিতেছিল, কাঁদছিস কেন টুনু? তোর পুতুলের বিয়ে হবে না? এমন সময় বাহির হইতে কে ডাকিল, মণিমালা, ও মণিমালা! সেই মুহূর্তে সমস্ত আকাশটা যদি ভাঙিয়া পড়িত, তাহা হইলেও বুঝি মনোরমা অধিকতর স্তম্ভিত হইত না। সে জানালার ধারে আসিয়া দাঁড়াইল। তাহার বুকটা কাঁপিয়া উঠিল। সুকুমারী কহিল, তোমাদের বাড়ি যাব। দ্বার খুলিয়া মনোরমা বাগানে আসিল। গাঢ় আলিঙ্গনে সুকুমারী তাহাকে বাঁধিয়া ফেলিল। সুকুমারী কহিল, এই রকম করে কি শাস্তি দিতে হয়? একদিনও কি পরিচয় দিতে নেই? মনোরমা কহিল, পরিচয় দেব কি? যেদিন জানলুম তুমি এসেছ, তার 3-4 দিন পরই বাড়ি নেবার কথা হলো। তারপরই না হয় পরিচয় দিতে। ভয়ে দিইনি। যদি বুঝেছি, তুমি মনে করেছিলে যদি চিনতে না পারি। তা আমি কি করে জানবো বলো? আজ বেলা তোমার মেয়ের কাছ থেকে পুঁথির গয়না নিয়ে গেছে। একটা কাগজে সেগুলো জড়ানো ছিল। সেটা একখানা ছেঁড়া চিঠি। সেইটি পড়েই তো সমস্ত জানতে পারলুম। ভাগ্যে চিঠিখানা পেয়েছিলুম, না হলে কি হচ্ছিল বলো দেখি। তাহার পর দুই সখীতে মিলিয়া নানা কথাবার্তা হইল। সেই ছাড়াছাড়ির পর হইতে ক্ষুদ্র বৃহৎ যাহা কিছু ঘটিয়াছিল তাহারই সংক্ষিপ্ত ইতিহাস। হৃদয়ের মধ্যে যে প্রীতির প্রস্রবণ অবরুদ্ধ হইয়া গিয়াছিল, আজ বহুদিন পরে আবার তাহা সঞ্জীবিত হইয়া উঠিল। শুভা যখন শুনিল তাহাদিগকে বাড়ি ছাড়িয়া যাইতে হইবে না, বেলার সহিত এবার হইতে বেশ নিশ্চিন্ত স্বচ্ছন্দ চিত্তে সে খেলিতে পাইবে, তখন বেলার মাতার সম্বন্ধে শুভার হৃদয়ে বেলা যে এতটা অকারণ ভীতির সঞ্চার করিয়া তুলিয়াছিল, তজ্জন্য তাহার উপর একটু অভিমানও হইল। সুকুমারী শুভাকে বুকে টানিয়া তাহার মুখ চুম্বন করিয়া কহিল, ভাগ্যে তোমাদের পুতুলের বিয়ে সম্বন্ধ করেছিলে টুনু, না হলে এমন একটা ভুল করছিলুম এ জীবনে যার আর কখনো সংশোধন হতো না। বিদায় লইবার সময় সুকুমারী সকলকে পরদিন আপনার বাটিতে নিমন্ত্রণ করিল। টুনুকে কহিল, তোমার মেয়ের বউ ভাতে কাল যেও টুনু।